দেখেন, আমরা 7 নাম্বার অঙ্ক করব। এইটা লেখা আছে 7 নাম্বার, কিন্তু অ্যাকচুয়ালি পার্ট সি এর থার্ড অঙ্ক। তো উম, অঙ্কটা অ্যাকচুয়ালি কেমন হবে একটু খেয়াল করতে হবে, পুরোটা পড়ে নিতে হবে। কেন? কারণ রিকোয়ারমেন্টে কি বলা আছে এবং ক্যাপিটাল ফান্ডটা দেওয়া আছে কিনা, আর বাকি তথ্যগুলো আমাকে একটু দেখতে হবে। গিভেন বিলো in the receipt and payment account of ফালকাবাদ ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। এখানে 16 সালের তথ্য দেওয়া আছে, রিসিপ্ট পাস দেওয়া আছে, টাকা দেওয়া আছে, পেমেন্ট পাস দেওয়া আছে। তো রিসিপ্ট পাশে আমার অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স বিডি সাবস্ক্রিপশন, যেটা গতদিন আমি তোমাদের বাসার কাছে দিয়েছিলাম, ওখানেই আছে। তারপরে কি আছে? ডোনেশন এট এ টাইম, সেল অফ ভ্যারাইটি টিকিট, সেল অফ ওয়েস্ট পেপার, তারপরে স্যালারি, জেনারেল এক্সপেন্স, ভ্যারাইটি এক্সপেন্স, নিউজ পেপার, ইটিসি, মিউনিসিপাল ট্যাক্স, চ্যারিটি, ইনভেস্টমেন্ট, ইলেকট্রিক চার্জ, ব্যালেন্স সিডি। এই তথ্য দেওয়া আছে। তো এর মধ্যে ব্যালেন্স বিডি মানে হচ্ছে ওপেনিং ক্যাশ, আর ব্যালেন্স সিডি মানে হচ্ছে ক্লোজিং ক্যাশ, তাই না? এটাই তো। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছে যে প্রিপেয়ার দ্য ক্লাব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, ক্লাবের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে বলছে। আর ওই একই তারিখে ডিসেম্বর 31/2016-তে ব্যালেন্স শিটও করতে বলছে। তার মানে রিকোয়ারমেন্ট যে দুটো সব সময় থাকে সেই দুটোই সব সময় আছে। আচ্ছা, এখন নিচে আরো কিছু তথ্য বলে যে দেয়ার আর 500 মেম্বার, ক্যাশ পেইং এন অ্যানুয়াল সাবস্ক্রিপশন 5 টাকা করে, টাকা 60 স্টিল বিং এরিয়ার ফর 2015, তারপরে মিউনিসিপাল ট্যাক্স, তারপরে কোয়ার্টার অফ ইলেকট্রিক বিল, তারপরে বিল্ডিং যার উপরে 5% অবশ্যই কাটতে হবে, 6% পার অ্যানাম ইন্টারেস্ট অ্যাক্রুড অন গভর্নমেন্ট বন্ড। এটা একটু বলে নিই, গভর্নমেন্ট বন্ড মানে কিন্তু এটা একটা সিকিউরিটি, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট। এটা কি? এই গভর্নমেন্ট বন্ডটা কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। তার মানে ইনভেস্টমেন্ট যেখানে আছে, এই কথাটা ইনভেস্টমেন্টের জন্য প্রযোজ্য। যে বলছে ইনভেস্টমেন্টের উপরে 6% ইন্টারেস্ট কাটতে হবে, 6 মাস যার মেয়াদ, তাই তো? উম, হ্যাঁ। এখন আমরা কি সেই ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা কি পেয়েছি? না ভাই। না। তাহলে আমাদের রিকোয়ারমেন্টে ওইটা ওয়ার্কিং হিসাবে করতে হবে। ও প্রথমে ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ক্যাপিটাল ফান্ড করতে গেলে কি কি আসে আমরা সবাই মোটামুটি ভাবে জানি, তারপরে অঙ্ক করার সময় দেখাবো। তারপরে সূত্রটা কেমন হয়? ও প্রথমে ইনকাম বসায়, তারপর ইনকাম থেকে কি মাইনাস করতে হয়? এক্সপেন্ডিচার মাইনাস। এক্সপেন্ডিচার। তাহলে ইনকাম থেকে লেস এক্সপেন্ডিচার দিলেই আমাদের এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার পাই। যদি কখনো এক্সপেন্ডিচার বড় হয় তখন নাম হবে এক্স অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। আর ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে প্রথমে আমরা লিখি অ্যাসেট, তারপরে কি লিখি? লায়াবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। এটাই তো আমার সূত্র নাকি? হ্যাঁ। আমি এখানে কোথাও কিন্তু কোনো এন্ট্রি রাখলাম না। এখন আমি এন্ট্রি পড়বো এবং সলিউশনটা করব। প্রথম থেকে খেয়াল করেন। প্রথমে সর্বপ্রথম আমরা কি জানি? এই ব্যালেন্স বিডি মানে ওপেনিং ক্যাশ, আর ব্যালেন্স সিডি মানে ক্লোজিং ক্যাশ। মানে দুইটা দুই সময়কার সম্পদ, একটা ওপেনিং অ্যাসেট, একটা ক্লোজিং অ্যাসেট, তাই তো? হুম। তাহলে ওপেনিং অ্যাসেটে ব্যালেন্স বিডি লিখে 1500 টাকা। দেখেন, ব্যালেন্স বিডি মানে এটাই হচ্ছে ওপেনিং ক্যাশ, আমি এটা বসালাম। আবার এই যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটের প্রথমেই অ্যাসেট দিকে আমি প্রথমে কি লিখবো? ব্যালেন্স সিডি, তার মানে এটাই ক্লোজিং ক্যাশ। ক্লোজিং ক্যাশ কতটা লিখলাম না? আমরা কখনো পরীক্ষার খাতায় লিখবো না, এবং এখানেও যে ওপেনিং ক্যাশ লিখছি এটাও লিখবো না, এখানে শুধু বোঝানোর জন্য লেখা হয়েছে, ঠিক আছে? ভাই এখানে শুধু ব্যালেন্স বিডি আর ব্যালেন্স সিডি লিখবো? যা আছে অঙ্কে যা লেখা থাকবে শুধু ওইটাই লিখবো, ঠিক আছে? ব্যালেন্স বিল। আচ্ছা। এই দুটো বুঝতে কারো কোনো সমস্যা আছে? না। ওকে। হ্যাঁ ভাই। নেক্সট হলো সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন হচ্ছে চাঁদা। এটা আমরা পেয়েছি, রিসিভ পাস মানে পেয়েছি, কিন্তু কথা হচ্ছে আমরা 16 সালের অঙ্ক করতেছি, কিন্তু এখানে পেয়েছি 3 বছরের টাকা। 15 সালের টাকা পেয়েছি 80 টাকা, 16 টাকা পেয়েছি 2000 টাকা, এবং 17 টাকা পেয়েছি 90 টাকা। তো আমরা সর্বপ্রথম যে বছরে অঙ্ক করতেছি ওই বছরের হিসাবটা নিয়েই কাজ করব। তাহলে প্রথমে কোন সালের টাকা নিব?
16 সালের টাকা নিব 2000। 16 সালে আমি সাবস্ক্রিপশন পেয়েছি 2000, কত টাকা? 2000 টাকা। 2000 টাকা। এখন সমন্বয় ছিল কিনা এটা আগে দেখতে হবে। দেখেন এই সাবস্ক্রিপশন 16 সালের টাকা কিন্তু ইনকাম পাশে ইনার কলামে বসবে, প্রথমে কোথায় বসবে? ইনকাম পাশে ইনার কলমে। তাহলে সাবস্ক্রিপশন লিখে 2000 টাকা ইনার কলামে লিখলাম। কেন লিখলাম? কারণ সমন্বয় আছে, সমন্বয় না থাকলে সরাসরি এটা বসাইতাম। ওকে, হুম। তাহলে কি সমন্বয় আছে বলতেছে 1 নম্বরে দেয়ার আর 500 মেম্বার। এই যে ফালকাবাদ ক্লাব, ক্লাবের নাম তো ফালকাবাদ ক্লাব, তাই না? এই হুম। ক্লাবে মোট মেম্বার সংখ্যা কত? 500। ক্যাশ পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন, বছরে নগদে চাঁদা দিচ্ছে কত টাকা? অফ টাকা 5, মানে কি 500 জন মিলে 5 টাকা দিচ্ছে না প্রত্যেকে 5 টাকা দিচ্ছে বলেন? প্রত্যেকে বলেন। 5 টাকা দিচ্ছি। প্রত্যেকে 5 টাকা দিচ্ছে, রাইট। কারণ আমি 2016 সালের টাকা 2000 পাইছি, তাহলে সবাই মিলে যদি 5 টাকা চাঁদা দেয় তাহলে তো আমার 2000 টাকা পাওয়ার কথা না, কথা? না। প্রত্যেকেই 5 টাকা চাঁদা দিচ্ছে, তাহলে বলেন আমার মেম্বার ছিল 500 জন, আমি চাঁদা পেয়েছি 5 টাকা করে, তাহলে মোট কত পাওয়ার কথা? মানে চাঁদা পাওয়ার কথা 5 টাকা করে, তাহলে মোট কয় টাকা পাওয়ার কথা? 2500, 25,000। 25,000 কেন, 2500। 5 5 25 আর 2টা শূন্য। 2500। হ্যাঁ, 2,500 টাকা। 2500 টাকা না, মুক্তার আবাসে 25 লক্ষ হয়ে যাচ্ছে, 25,000 হয়ে যাচ্ছে মুক্তা। জি ভাই। 500 আর 25, এই 500 আর 5, মানে 5টা 500 টাকার নোট হলে কয় টাকা হবে? 2500 টাকা, তাই না? হ্যাঁ। তাহলে 2500 টাকা আমার এই বছরে সাবস্ক্রিপশন পাওয়ার কথা ছিল, মানে 16 সাল বাবদ পাওয়ার কথা ছিল। আমি পেয়েছি কত? 2000 পাইছি। পাইনি কত? 500। তাহলে এটা আমার ডিউ। এটা কি? ডিউ। তাহলে খেয়াল করেন, তাহলে ইনকাম পাশে আমি লিখবো অ্যাড ডিউ অথবা কারেন্ট ইয়ার ডিউ, যেভাবে বলেন না কেন। অ্যাড ডিউ অথবা কারেন্ট ইয়ার ডিউ কয় টাকা? 500 টাকা। তাহলে মোট হলো 500 কত? টাকা। 2500 নাকি? 2500। হুম। আমি কি এইটুক বুঝাতে পারছি? ভাই একটা কথা, জি ভাই। বলেন। এটা কারেন্ট ইয়ার ডিউ না লাস্ট ইয়ার ডিউ, এটা কি করে বুঝবো? আরে কপাল, সারা দিন রাত চৌকিদারি করে যদি বলো থানার মোড় চিনি না, তাহলে হবে? বলো। না। হুম। না ভাই। তাহলে আমি এখানে কোন বছরের কাজ করতেছি? এখানে কোন বছরের কাজ করতেছি? এখান থেকে কোন বছরের কাজ করতেছি? 16 সালের। কেন 16 সাল করতেছি? এটা 16 সালের অঙ্ক, তাই। এটা প্রথমেই বলে নিছি তো, যে আমার 16 সাল মানে কারেন্ট ইয়ার, এই কারেন্ট ইয়ারের কাজটা আমি আগে করব, বলে নিছি না? হ্যাঁ হ্যাঁ। এবার প্রত্যেক বছরে এখানে বলছে প্রত্যেক বছরেই তারা, এই যে অ্যানুয়াল সাবস্ক্রিপশন, প্রত্যেক বছরেই তারা 5 টাকা করে চাঁদা দিবে প্রত্যেকে। 500 জন মেম্বার 5 টাকা করে দিলে আমি 2500 টাকা পাবো, তাহলে 16 সালে আমি 2500 টাকা পাওয়ার কথা ছিল না? হুম। তাহলে আমি 16 সালে 2500 টাকা পাওয়ার কথা ছিল, পাইছি 2000, পাইনি 500, সেটা হচ্ছে ডিউ, কারেন্ট ইয়ার ডিউ। ঠিক আছে? হ্যাঁ। এটা কখনো লাস্ট ইয়ার হওয়ার সুযোগ আছে? এই তাহলে আমার সমন্বয়ের টাকা কত? 500 না 2500 নাকি 2000? পাঁচ- 500। 500 টাকা। তাহলে এই 500 টাকা আমি আরো একবার দিব, তাহলে আয় যদি বকেয়া থাকে তাহলে যাবে কোন জায়গায়? অ্যাসেট দিকে। কোথায় যাবে? দা- কোথায় সম্পদ। যাবে? সম্পদে যাবে। তাহলে আমি সম্পদে বসালাম। ভালো করে খেয়াল করেন, এইটুক খেয়াল করবেন। সাবস্ক্রিপশন ডিউ কত লিখছি? 500। কোথায় লিখছি? ইনার কলামে। আমি কিন্তু সরাসরি এই জায়গাটায়, এই যে 560 লেখায়, এখানেই 500 টাকা বসানোর কথা, কিন্তু এখানে না বসায় কোথায় বসাচ্ছি?
একটু কলামে। কেন বসাচ্ছি এটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? আমি এই হুম 500 টাকা এখানে কেন বসাচ্ছি এটা পরে বলতেছি, এইটা কিন্তু বসার কথা সরাসরি। এবার আসেন, মনে করেন মনে করেন এই 500 টাকায় আমি এখানে বসাইছি, ঠিক আছে? জি ভাই। তাহলে এখন সাবস্ক্রিপশন 16 সালেরটা হয়ে গেছে, আমার এখনো সাবস্ক্রিপশন বাকি আছে কোন কোন সালের কথা? 15 সাল আর 16। 15। তাহলে এবার 15 দিয়ে কাজ শুরু করতে হবে নাকি? কারণ প্রথম থেকেই যেহেতু হ্যাঁ। আসছে। তাহলে 15 সালের টাকা আমি পেয়েছি অলরেডি, দেখেন রিসিভ পাশে মানে কি পেয়েছি না? হুম 15 সালের টাকা 16তে পেয়েছি, কারণ 16তে তো বসে আছি আমি, এখন 16 অঙ্ক করতেছি, 16 সালের রিসিভ পাশে দেওয়া আছে, তার মানে 15 টাকা আমি 16তে পেয়েছি 80 টাকা। কত টাকা পেয়েছি 80 টাকা। বলেন? আমার কথার মধ্যে কোনো মানে না বোঝার কোনো ওয়ার্ড আছে কিনা? যে আমি 16 সালের রিসিভ পাশে খেয়াল করে দেখতেছি যে 16 সালে এসে 15 সালের টাকা পাচ্ছি আমি 80 টাকা। এই কথাটা কি ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমি 15 সালের টাকা পেয়েছি 80 টাকা। এবার 15 সাল নিয়ে আর কোনো সমন্বয় ছিল কিনা সেটা একটু দেখতে হবে। দেখেন এই যে প্রথম লাইন, সে প্রথম লাইনের পাশে হলুদ কালার করা জায়গাটায় বলা ছিল ফুল স্টপ দেওয়ার পরে টাকা 60 স্টিল বিং এরিয়ার ফর 2015। তাহলে এই কথাটা কোন সালের জন্য? 15 সালের জন্য। তাহলে এখানে 15 সাল স্পষ্ট করে দিয়েছে, 15 সালের জন্য 60 টাকা বকেয়া ছিল, তাই বলছে না? হ্যাঁ। কিন্তু এইখানে মাঝখানে একটা ওয়ার্ড ব্যবহার করেছে স্টিল বিং এরিয়ার। এইটার মানে হচ্ছে এখনো পর্যন্ত বকেয়া, মানে 60 টাকা 15 সালের টাকা এখনো পর্যন্ত বকেয়া আছে। এর মানে কি? এর মানে হচ্ছে 15 সালের টাকা আমরা 16তে পেয়েছি 80 টাকা, আর এখনো বকেয়া আছে 60 টাকা, তাই তো? হ্যাঁ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝছি। উপরে বলা আছে 15 সালের টাকা 15 সালের টাকা 16তে পেয়েছে 80 টাকা, আর নিচে বলতেছে যে 15 সালের টাকা আমি এখনো পাবো, মানে এখনো বকেয়া আছে আর 60 টাকা। তাহলে আমার কোশ্চেন হচ্ছে 15 সালে মোট কয় টাকা বকেয়া ছিল? 140। 140 টাকা তো বকেয়া যোগ ছিল। করলে যা হবে, তাই না? 80 টাকা আর 60 টাকা যোগ করলে 140 টাকা হবে। এটাই হলো আমার 15 সালের মোট বকেয়া। তাহলে 15 সালের শেষে মোট বকেয়া মানে কি 16 সালের শুরুতে না? হুম তার মানে ওপেনিং অ্যাসেটে বসবে এটা, যেহেতু আয় বকেয়া সম্পদ, তাহলে এটা ওপেনিং অ্যাসেটে বসবে। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ওপেনিং অ্যাসেটে চলে যাই, কি লিখবো? সাবস্ক্রিপশন ডিউ, অথবা লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ, যে কথাটা আপনি লিখতে পারেন না কেন, কোনো সমস্যা নেই। এটাই সেই 15 সাল, মানে এটাই লাস্ট ইয়ার, ঠিক আছে? হ্যাঁ। তাহলে 80 টাকা প্লাস 60 টাকা ইকাল টু 140 টাকা আমি বসালাম। আমার আরো একটা কোশ্চেন আছে, বলেন এই যে 80 টাকা আর 60 টাকা এর মধ্যে সমন্বয়ের এন্ট্রি কোনটা যেটা দুইবার যায়? টাকা। কত টাকা? 60 টাকা। 60 টাকা। তাহলে এই 60 টাকা কি আর একবার বসবে না? হ্যাঁ। তার মানে এই 60 টাকা 16 সালের শেষে গিয়ে বলতেছি যে এখনো পর্যন্ত আমি পাবো, তার মানে এটাও আমার বকে আছে 16 সালের শেষে। তাহলে 16 সালের শেষে আমার একটু আগে আমি দেখাইছিলাম 500 টাকা বকে আছে, এই যে অ্যাসেট দিকে দেখাইছিলাম না? হ্যাঁ। এবার এর সঙ্গে ওই যে 60 টাকা বকে আছে ওটাও যোগ করব, তাহলে মোট হবে 560 টাকা। মোট কত হবে? 560। আমি কেন 60 টাকা মানে 500 টাকা আগে লিখছিলাম না, কেন 560 টাকা লিখলাম, বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই। তাহলে চলতি বছরের বকেয়া ছিল 500 টাকা, আর 60 টাকা আছে গত বছরের বকেয়া, যেটা আমি এখনো পর্যন্ত পাইনি, এখনো বলতেছি আমি আবার পাবো। তাহলে আমি এই বছর শেষে মোট কয় টাকা সাবস্ক্রিপশন ডিউ পাবো বলবো? 560 টাকা। 560। এইটুক যদি বোঝা যায়, এই অঙ্কে আর কোনো ঝামেলা নাই, পুরোটাই আপনাদের কাছে একদম পানির মতো মনে হবে। খেয়াল করেন, এখনো পর্যন্ত আমি 17 সালের টাকা বসানি, 17 টাকা আমি 16তে পাইছি,
মানে এইটাই হলো অ্যাডভান্স। এটাই কি অ্যাডভান্স রেয়ামিলেন্টে কয়বার যায়? একবারই যায়। একবারই যায়। তাহলে এটা দায়। আই অগ্রিম মানে দায়, আই অগ্রিম মানে কি? দেয়। তাহলে দায় পাশে বসবে অ্যাডভান্স সাবস্ক্রিপশন, কত টাকা? 90 টাকা। 90 টাকা। সাবস্ক্রিপশন বসাইছি। হুম। ব্যাস, এরপরে আমার আর কি এন্ট্রি দেখেন, সাবস্ক্রিপশন নিয়ে কাজ শেষ। তার মানে 4টা এন্ট্রি মাত্র হয়েছে, কিন্তু এই 4টা এন্ট্রি হলো মূলত অঙ্ক। ঠিক আছে, এরপরে হুম। যাই দেখেন এক এক করে। ডোনেশন এট এ টাইম, ডোনেশন পাচ্ছি দীর্ঘমেয়াদের জন্য না স্বল্প মেয়াদের জন্য? একটা সময়ের জন্য পাচ্ছি, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি ডোনেশন পাচ্ছি, এটা আয়। এটা কি? আয়। সেল অফ ভ্যারাইটি টিকিট, এটাও আয়। সেল অফ ওয়েস্ট পেপার, এটাও আয়। এইগুলোর জন্য কোনো সমন্বয় ছিল না, তাহলে এই তিনটা সরাসরি আয় পাশে বসবে। কোথায় বসবে? আয় পাশে বলবো। তাহলে ইনকাম পাশে আমি চলে যাই, এই তিনটা দেখেন পর পর তিনটা আমি বসালাম। কোনো কথা থাকলে বলতে হবে যে ভাই বুঝি নাই। হ্যাঁ ভাই বুঝছি। তার মানে সবাই বুঝছেন। ঠিক আছে, তাহলে বাম পাশ শেষ, এবার ডান পাশে চলে যায়। ডান পাশে দেখেন প্রথমেই আছে স্যালারিজ 600 টাকা। স্যালারিজের জন্য একটা সমন্বয় ছিল, দেখেন 2 নাম্বার সমন্বয়ের লাস্টে যে টাকা 50 ফর স্যালারি আউটস্ট্যান্ডিং, স্যালারি বকেয়া আছে 50 টাকা। তাহলে বলেন, স্যালারি যদি বকেয়া থাকে 50 টাকা, তাহলে এটা কি হবে? যোগ হবে না ডিউ হিসাবে? হ্যাঁ যোগ হবে। তাহলে এটা কিন্তু কারেন্ট ইয়ার ডিউ। দেখেন এখানে কিন্তু বলা নেই কোন বছরের ডিউ, তারপরেও এটা বলা নেই মানে কি এই বছরের। যেহেতু এই বছর অঙ্ক করতেছি, এই বছরের তথ্য মানেই এই বছরের। কিন্তু যদি গত বছর বা আগামী বছরের তথ্য হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সালটা উল্লেখ করে দিত। যেমন এই যে 60 টাকার ক্ষেত্রে 15 সাল উল্লেখ করে দিছিল না? হ্যাঁ দিছিল। ওকে, তাহলে 60 টাকা যদি বকেয়া থাকে, তাহলে স্যালারির সঙ্গে আমি ওই 50 টাকা আগে যোগ করব। তাহলে স্যালারি অ্যাট ডিউ 50 টাকা, মোট 650 টাকা। বুঝলেন? হ্যাঁ। এবার বলেন, এই যে সমন্বয়ের যে 50 টাকা, এটা তো ব্যয় বকেয়া মানে দায়, দায় পাশে বসবেন আর একবার। দাইতে যাবে। তাহলে এই দায় পাশে বসাচ্ছি যে স্যালারি আউটস্ট্যান্ডিং বা আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা? 50 টাকা। ঠিক আছে, হুম। ব্যাস। এরপরে যাই, স্যালারির পরে দেখেন কয়েকটা এন্ট্রি। জেনারেল এক্সপেন্স 100 টাকা, ভ্যারাইটি এক্সপেন্স 450 টাকা, নিউজ পেপার 150 টাকা। এই পরপর তিনটা, এই তিনটার জন্য কোনো সমন্বয় নাই, তিনটাই কি ব্যয় না? হ্যাঁ। তাহলে ব্যয় পাশে বসাবো 100, 450, 150, তাহলে ব্যয় পাশে সরাসরি এগুলো সব বসাবো। তাহলে ব্যয় পাশে চলে যাই, এই হলো এক্সপেন্ডিচার 1 2 3। এই দেখেন জেনারেল এক্সপেন্স 1 2 3, এই যে চারটায় পরপর বসালাম, মানে এখানে তিনটা বসাইছি। বলেন, কোনো প্রবলেম থাকলে বলতে হবে যে ভাই তিন নাই বুঝি নাই, কারণ এগুলো কিন্তু সিম্পল কথা, ব্যয় কোনো সমন্বয় নেই, সরাসরি ব্যয় পাশে বসেছি। জি ম্যাম। ওকে, নেক্সট চলে যাই, মিউনিসিপাল ট্যাক্স 60 টাকা। এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এই মিউনিসিপাল ট্যাক্স এটা তো ব্যয় নাকি? হুম। তাহলে ব্যয়টা আমি ব্যয় পাশে বসাবো, কিন্তু এর জন্য একটা সমন্বয় ছিল, এই যে 2 নাম্বার সমন্বয়। তাহলে সমন্বয় থাকলে ওই 60 টাকা কি ইনার কলামে বসাবো না? হ্যাঁ। তাহলে আমি বসায় আসি ব্যয় পাশে মিউনিসিপাল ট্যাক্স, প্রথমে 60 টাকা আমি বসাবো। বলেন এইটুক বুঝছেন ইনার কলামে বসানোটা? হ্যাঁ বুঝছি। এবার এইখানে সমন্বয়ের কাজটা করতে হবে, মানে এই যে 60 টাকা, এর মধ্যে কি কি বিষয় জড়িত আছে এটা একটু খেয়াল করতে হবে। এখানে দেখেন 2 বলছে যে মিউনিসিপাল ট্যাক্স অ্যামাউন্টিং টু টাকা 60 টাকা পার অ্যানাম,
মিউনিসিপাল ট্যাক্স হচ্ছে 1 বছরে 60 টাকা। 1 বছরে কত টাকা? 60 টাকা। হ্যাভ বিন পেইড আপ টু 31 মার্চ 2017। মানে কি? যে এই 60 টাকা প্রদান করা হয়েছে 2017 সালের 31শে মার্চ পর্যন্ত, সর্বোচ্চ ওই পর্যন্ত, ওর পরে আর দেয়া হয়নি। সর্বোচ্চ কোন পর্যন্ত দেওয়া হয়েছে? 31শে মার্চ 2017। রাইট। তাহলে 31শে মার্চ 2017, তাহলে আমাকে একটু বলেন তো, যে এই যে 60 টাকা দেওয়া হয়েছে 1 বছর মেয়াদের জন্য, বছরের শেষ তারিখ তো তাহলে 31 মার্চ 2017 নাকি? হ্যাঁ। মানে আমি বলতে চাচ্ছি 60 টাকা পার অ্যানাম দেওয়া হয়েছে, মানে 1 বছরের জন্য দেওয়া হয়েছে, তার মানে 12 মাসের জন্য দেওয়া হয়েছে। এই 12 মাসের শেষ তারিখটা হচ্ছে 31 ডিসেম্বর 2017। আমার প্রশ্ন হচ্ছে, এই 12 মাসের শুরুর তারিখটা কত ছিল? জানুয়ারি এপ্রিল 1। 1, 2016। জানুয়ারি 1 হলে তো 12 মাস হয় মুক্তা। না, ও সরি, না। তাহলে কত তারিখ শুরু তাই ছিল? 9 মাস খরচ আর 3 মাস সম্পদের উপর। সেটা পরে চিন্তা করো, আগে তুমি এটা চিন্তা করো। আমি বলছি যে এই বছরের শুরুর তারিখটা কত, মানে এই যে টাকাটা দেয়া হয়েছে এর শুরুর মাসটা কত? এপ্রিল 1। কি মুক্তার সমস্যা? না ভাই, আমি ওই খেয়াল করিনি মাসটা। মানে এখন কি একমত যে এপ্রিলের 1 তারিখ হচ্ছে শুরুর তারিখটা? হ্যাঁ। তাহলে যদি তাই হয়, আমাদের অঙ্ক করতেছি কখন? 2016 ডিসেম্বরে। কখন করতেছি? 2016 ডিসেম্বরে। তাহলে যখন অঙ্ক করতেছি, তাহলে আমার সেই সময় কি বলবো, যে 3 মাস অগ্রিম না? হ্যাঁ, কথা বুঝেন, সেই সময় 3 মাস কি অগ্রিম ছিল। কারণ কি, আমি তো 16 ডিসেম্বর অঙ্ক দিলে 17 জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ তিনটাই তো অগ্রিম। তাহলে আমি চলে যাব কোন জায়গায়? ওই জায়গাটায় লিখবো লেস অ্যাডভান্স। কি লিখবো? অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্স কি? 60 টাকা ভাগ 12 গুণ 3 দিলেই আমি তো সেই যেটা আসা সেটা চলে আসবে। 3 মাসের টাকা কত? তাহলে 15 টাকা হুম। মাইনাস করলে 45 টাকা। কারো কোনো প্রবলেম? না। তাহলে এখানে সমন্বয়টি কোনটা? 15 টাকা। 15। তাহলে ব্যয় যদি অগ্রিম হয় তাহলে সম্পদ, তাহলে সম্পদ দিকে যাবে। সম্পদ দিকে এই যে অ্যাডভান্স মিউনিসিপাল ট্যাক্স বসিয়েছি। প্রবলেম আছে না নাই? নেই ভাই। চ্যারিটি মানে দাতব্য, তাহলে দাতব্য কাজে পেমেন্ট করছি, তার মানে এটা ব্যয় 350 টাকা। এটা কি? ব্যয় 350। তাহলে এখানে কোনো সমন্বয় নাই, চ্যারিটি আমি লিখে দিলাম। সরি, চ্যারিটি লিখতে হবে, বাকিটা তো লেখা যাচ্ছে না। চ্যারিটি 350। ব্যাস। এরপরে কি আছে? চ্যারিটির পরে আছে ইনভেস্টমেন্ট। খেয়াল করেন এক এক করে। ইনভেস্টমেন্ট আমার 2000 টাকা ছিল পেমেন্ট পাশে, কিন্তু সমন্বয়ে কোথাও কি ইনভেস্টমেন্ট ছিল নাকি শুধু ইনভেস্টমেন্টের উপর 6% ইন্টারেস্ট কাটতে বলছে, এটাই ছিল? 6% কাটতে বলছে। শুধুই বলছে ইনভেস্টমেন্টের উপরে 6% ইন্টারেস্ট 6 মাসের জন্য কাটতে হবে, এতটুকুই বলা আছে, তাই ছাড়া তো অন্য কিছুই নাই। আছে? না, নেই। তাহলে বলেন এই ইনভেস্টমেন্ট তো রেওমিলেন্টি একবারই যাবে, কয়বার যাবে? একবার। তাহলে আগে অ্যাসেট দিকে বসাই দিই 2000। তাহলে অ্যাসেট দিকে আমি চলে যাই, অ্যাসেট দিকে ইনভেস্টমেন্ট টাকা হচ্ছে 2000। কত? 2000। ইনভেস্টমেন্ট 2000। কোনো সমস্যা? না। এইবার ওই ইনভেস্টমেন্টের উপরে আমাকে 6% ইন্টারেস্ট কাটতে হবে, তাহলে এটা আমার আয়। এটা কি হবে? তাই। তাহলে ইনকাম পাশে লিখবো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 2000 গুণ 6% গুণ 6/12, কারণ 6 মাসে কাটতে বলছে না। হুম, ঠিক ম্যাম। তাহলে 60 টাকা। কত টাকা? 60 টাকা। 60 টাকা। তাহলে এখন আমাকে বলেন, এই যে 60 টাকা, এটা তো সমন্বয়ের এন্ট্রি, এটা কি আরেকবার বসবে না? যাবে। আরেকবার বসবে। আর আরেকবার কোথায় যাবে? আয়, বকেয়া,
এটার নাম লিখতে হবে ইন্টারেস্ট ডিউ অন ইনভেস্টমেন্ট। এটা অ্যাসেট দিকে বসবে। কোন দিকে বসবে? অ্যাসেট দিকে বসবে। তাহলে অ্যাসেট দিকে চলে যাই, লিখবো ইন্টারেস্ট ডিউ অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট ডিউ অন ইনভেস্টমেন্ট 60 টাকা। বুঝছেন তো? ঠিক আছে। ওকে, এরপরে আমার কি আছে? ইনভেস্টমেন্টের পরে টান শুধু একটাই মতো এন্ট্রি আছে, যার নাম হচ্ছে ইলেকট্রিক চার্জ। আর কোন এন্ট্রি বাকি আছে? না, নেই। ইলেকট্রিক চার্জ, এটা তো ব্যয় নাকি? হ্যাঁ। এটা ইনার কলামে বসাবো। কেন? কারণ এই জায়গাটা দেখেন 3 নাম্বার একটা সমন্বয় বাকি ছিল, এই যে কোয়ার্টার অফ ইলেকট্রিক চার্জ বিল রিমেইন আনপেইড। তাহলে ইলেকট্রিক চার্জ 150 টাকা ব্যয় পাশে আছে, মানে পেমেন্ট পাশে আছে। আমি এখানে লিখি ইলেকট্রিক চার্জ 150 টাকা ইনার কলামে লিখবো, কারণ সমন্বয় আছে। লিখতে পারছি? বলেন। হ্যাঁ। এর জন্য সমন্বয়টা কি বললো? সমন্বয়তে বলতেছে যে কোয়ার্টার অফ ইলেকট্রিক চার্জ বিল রিমেইন আনপেড, মানে কি বলেন? 4/1 অপরিশোধিত। রাইট। আমরা যখন ওই গ্রিল খাইতে যাই তখন কোয়ার্টার খুব ভালো বুঝি। দোকানে গিয়ে বলি ভাই একটা কোয়ার্টার দেন মুরগির, তখন কয় ভাগ কেটে দেয় আমাকে? 4 ভাগ করে, তার 1 ভাগ দেয় না আমারে? হ্যাঁ। কিন্তু যদি আমি বলি যে ভাই আমাকে 2 কোয়ার্টার দেন, তখন কিন্তু 2 কোয়ার্টার বলা যায় না, বলতে হয় 2 কোয়ার্টার্স। আমরা ভুল বলি যে 2 কোয়ার্টার দেন। ঠিক আছে? 2 কোয়ার্টার্স, ঠিক আছে? হুম। 3 কোয়ার্টার্স আর 4 কোয়ার্টার বলা যায় না, ফুল বলতে হয় তখন। তো কোয়ার্টার মানে হচ্ছে একটা। কোয়ার্টার মানে কি? একটা। একটা। তাহলে এখানে বলছে কোয়ার্টার অফ ইলেকট্রিক বিল রিমেইন আনপেইড, তার মানে 4/1 ভাগ বিদ্যুৎ বিল অপরিশোধিত আছে, তাই না? মানে এখনো দেয়া হয়নি। হুম। তাহলে 4/1 ভাগ দেয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে দেয়া হয়েছে কয় ভাগ? 3 ভাগ দেয়া হয়েছে। তাহলে কয় টাকা দেওয়া হয়েছে 3 ভাগের ধরুন? 3 ভাগ হচ্ছে 150 গুণ 3। কি কয়? এখানে পেমেন্ট পাশে আমি ইলেকট্রিক বিল দিয়েছি 1500 টাকা, 150 টাকা, মানে 150 টাকা। ইলেকট্রিক বিল কয় টাকা দিছি? 150। ইলেকট্রিক বিল পেইড করা হয়েছে 150 টাকা, আর এখানে বলতেছি যে পেইড করা হয়নি 1 ভাগ, আর 3 ভাগ আমার পেইড করা হয়ে গেছে। তাহলে আমি প্রশ্ন করছি 3 ভাগের ধরুন আমি কয় টাকা দিছি? 150 টাকা। 112 টাকা 3 ভাগের ধরুন 50 পয়সা। 150 টাকা। এখানে প্রত্যেক ভাগের জন্য 150 টাকা, এটা কিন্তু বলা নেই, বলছে? না। এখানে বলছে ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে 150 টাকা, আর নিচে বলছে 1 ভাগ টাকা দেওয়া হয়নি। তাহলে যে 3 ভাগের টাকা দেওয়া হয়েছে তার টাকাই 150। তাহলে যে ভাগের টাকা দেওয়া হয়নি তার টাকা কত তাহলে বলো? 3 ভাগের টাকা যদি 150 হয় তাহলে 1 ভাগের টাকা কত? 50। তাহলে সেটাই লিখবো, এটা ডিউ হিসাবে লিখবো। তাহলে এখানে লিখবো অ্যাড ডিউ। অ্যাড ডিউ কত? ওই 50। টাকাকে 3 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে 50 টাকা পাবো। এইবার যে 200 টাকা হলো যোগ যোগ করে, এই 200 টাকা আছে পুরো বছরের ইলেকট্রিক বিল। 200 টাকা পুরো বছর ইলেকট্রিক বিল কত? 200 টাকা। 200 টাকা, মানে 4 ভাগের টাকাই হচ্ছে 200। এখন বলেন ব্যয় বকেয়া কত টাকা? সমন্বয় এন্ট্রি কোনটা? 50 টাকা না? টাকা। তাহলে এটা দায় পাশে বসবে। তাহলে দায় পাশে লিখবো যে ইলেকট্রিক বিল আনপেইড, অথবা আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল বা আনপেইড ইলেকট্রিক বিল, যেটাই বলেন না কেন, ইলেকট্রিক বিল ডিউ, তাতেও সমস্যা নেই, 50 টাকা। ঠিক আছে? হ্যাঁ। এরপরে আর কি আছে? দেখেন উপরে নিচে কোনো এন্ট্রি বাকি নাই, শুধুমাত্র এই এন্ট্রিটা আছে, 4 নম্বরের পুরো এন্ট্রিটা বাকি আছে। তাহলে পুরো এন্ট্রিতে কি বলা আছে দেখেন তো, কি বলছে পুরো এন্ট্রিতে? বলছে বিল্ডিং স্ট্যান্ড ইন দ্য বুকস এট 5,000 টাকা। বিল্ডিং হাতে আছে আমার 5,000 টাকার,
and it is required to write off depreciation at the 5% per annum এবং এই বুকসের উপরে আমাকে বছরে 5% ডেপ্রিসিয়েশন কাটতে হবে। ঠিক আছে, তাহলে বলেন হ্যাঁ, সিম্পল কথা, এই মানে এটা বোঝার জন্য দুইটা উপায়। এই বিল্ডিংটা এই 5,000 টাকা মূল্য আছে কোন জায়গায়, সমন্বয় না রেওয়া মিলে? সমন্বয়। কোনো তারিখ বলা আছে? না, কয়বার যাবে সমন্বয়টি? 2বার যাবে। তাহলে এই বিল্ডিংটা একটা অ্যাসেট, তাহলে অ্যাসেট 2বার যাওয়ার মতো জায়গা কোনটা কোনটা বলেন? ক্যাপিটাল ফান্ড আর হচ্ছে এই যে ব্যালেন্স শিট। এই যে ওপেনিং অ্যাসেট এইখানে যাবে বিল্ডিং নাকি, আবার হ্যাঁ, এই যে ব্যালেন্স শিট এইখানেও যাবে বিল্ডিং, কিন্তু ইনার কলামে। কিন্তু কোথায়? ইনার কলামে কেন ইনার কলামে? ডিপ্রিসিয়েশন আছে। ডেপ্রিসিয়েশন আছে। তাহলে এই যে মানে 5,000 টাকা এর উপরে 5% বছর ইন্টারেস্ট কাটতে হবে, তাহলে এইটা যেহেতু শুরুর টাকা ধরেছি আমরা, কোন সময় টাকা ধরেছি, শুরু। তাহলে এর উপরে ফুল ডেপ্রিসিয়েশন কাটতে হবে না 5%। হুম, তাহলে ব্যয় পাশে লিখবো ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার ওই 5,000 গুণ 5% মানে 250 টাকা। কত টাকা? 250 টাকা। আর একবার কি করব, ওই 5,000 থেকে 250 টাকা মাইনাস করবো, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করব 250, থাকবে 4750 টাকা। কে বোঝেন নাই এই এন্ট্রিটা বলেন? ওকে, এখন আমার আর কোনো এন্ট্রি নাই, তাহলে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে খেয়াল করেন প্রথম থেকে, এইখানে আমার শুধু কয়েকটা অ্যাসেটই আছে, কোনো ওপেনিং দায় ছিল না। তাহলে অ্যাসেটগুলো যোগ করলে 6,640 টাকা। যেহেতু ওপেনিং দায় নাই, তাহলে এখান থেকে তো কোনো ওপেনিং দায় বাদ দিতে পারতেছি না, পারতেছি? না, তার মানে আমার ওপেনিং ক্যাপিটাল ফান্ডই আছে 6,640 টাকা। ওপেনিং ক্যাপিটাল ফান্ড কত? 6,640। তাহলে এই 6,640 টাকা আমার দায় পাশে বসবে। কি লিখবো আমি? ওপেনিং ক্যাপিটাল ফান্ড 6,640 টাকা। আর এখানে কি কাজ করতে হবে, ইনার কলামে কেন লিখলাম, কারণ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার 5টা যোগ বিয়োগ করতে হবে। এখান থেকে ইনকাম পার্ট যোগ করলে 4,140, আর ব্যয় পার্ট যোগ করলে 2,195। তাহলে উপরের টাকা থেকে নিচের টাকা বাদ দিলে আমার ইনকাম বেশি হয়েছে 1,915 টাকা। কয় টাকা? 1,915 টাকা। তাহলে 1,915 টাকা যদি হয়, তাহলে এটার নাম এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তাহলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার এই টাকাটাই গিয়ে আমরা এই ক্যাপিটালের সঙ্গে যোগ করব। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার আমার 8,555 টাকা। এবার আমি 2 পার্ট যোগ করলে আমার দেখেন এখানেও যা আসছে এখানেও তাই আসছে, মানে মিলে গেছে। অঙ্কটা কি বোঝা গেছে? হ্যাঁ। তাহলে